আপনাদের আগের পর্বেই বলেছিলাম যে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দ্বিতীয় আরও একটি পর্ব আনব, এবং আপনারা জানেন রঙিন কল্যাণ বন্দ্যোপাধ্যায় থেকে মদন মিত্র, এরা তৃণমূল কংগ্রেসের অ্যাসেট। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তাদের বেশ প্রশংসাই করে থাকেন, অন্তত মনের ভেতর থেকে, বা বিভিন্ন ক্ষেত্রে তার উল্লেখও আমরা পেয়েছি। এহেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় বারবার দেশের সামনে পশ্চিমবঙ্গের মাথা হেঁট করার কাজ করেছেন। সেটা ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের অনুকরণ করে তার বিকৃতি করা থেকে শুরু করে দীপশিতা ধরকে নিয়ে কুরুচিকর মন্তব্য, এমনকি পার্লামেন্টের মধ্যে দাঁড়িয়ে অসংসদীয় ভাষা, সেটা বললে কম বলা হয়, একেবারে কাঁচা খিস্তির ব্যবহার করেছিলেন। সংসদীয় রীতিনীতির ঊর্ধ্বে উঠে যে রাজনৈতিক দৃষ্টান্ত তিনি স্থাপন করে যাচ্ছেন, সেটা বাংলার ইতিহাসে তার নাম লেখা থাকবে, ডেফিনেটলি স্বর্ণাক্ষরে নয়, কোন কালিতে লেখা থাকবে সেটা আপনারা বুঝতেই পারছেন। এহেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় গতদিনে নতুন একটা নজির সৃষ্টি করলেন, এবং যে নজিরটা তার বিগত দিনে করে আসা সমস্ত নজিরকে কার্যত ছাপিয়ে গেল। আপনারা সকলেই শুনে নিয়েছেন, গত পর্বে আমি বিশ্লেষণ করেছিলাম যে ওয়াকআপ অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে যখন একটা কমিটির মধ্যে আলোচনা হচ্ছিল, তিনি সেই কমিটির মেম্বার ছিলেন। সেখানে কিভাবে একেবারে নিজেকে নিয়ন্ত্রণ রাখতে না পেরে যে আচরণ তিনি করেছেন, কাঁচের বোতল একেবারে টেবিলের মধ্যে ঠুকে ভেঙে, ভাঙা বোতলটি প্রবীণ বিজেপির সাংসদ যিনি সভাপতিত্ব করছিলেন সেই জগদম্বিকা পালের দিকে ছুঁড়ে মেরেছেন, এবং এই কৃতকর্মের জন্য তার হাতে, নিজের হাতে 6টা স্টিচ পড়েছে। মানে কতটা ভয়ঙ্কর ছিল সেই আক্রমণ ভাবুন। ওই ভাঙা বোতল যদি অন্য কারুর গায়ে লাগতো তাহলে তার মৃত্যু পর্যন্ত ঘটে যেতে পারত। এহেন আক্রমণাত্মক কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে কি সাংসদ হিসেবে রেখে দেওয়া আর একদিনও যায়? তা নিয়ে অবশ্য তদন্ত হবে, আগামী দিনে তার সাংসদ পদ যাবে কি যাবে না সেটা এথিক্স কমিটি যেমন ঠিক করবে, লোকসভার স্পিকারও তার উপর সিদ্ধান্ত নেবেন। কিন্তু আপনাদের কি মনে হয় আপনারা লিখে জানাতে পারেন। আসুন আপনাদের আজকে যেটা বলবো সর্বপ্রথম, এবং একেবারে স্পেসিফিক খবর দেখাবো, সেটা সেন্ট্রাল গভর্নমেন্টের যেটা প্রকাশিত প্রেস কনফারেন্স ব্যুরো, এই ওয়েবসাইট থেকে আপনাদের সামনে কিছু তথ্য তুলে ধরবো, যেটা 2024 সালের ওয়াকআপ সংশোধনী বিল, সেখানে কি কি পরিবর্তনের কথা বলা হয়েছে বা কেন তারা এই সিদ্ধান্ত নিতে চলেছেন, সেটা আপনাদের সামনে বললেই বুঝতে পারবেন যে এই সংশোধনটা হয়তো কতটা দরকার। দেখুন, এই বিলটার উদ্দেশ্য হচ্ছে যে 1923 সাল থেকে ওয়াকআপ অ্যাক্ট যেটা চলে আসছিল, সেই ঔপনিবেশিক যুগের আইনকে বর্তমান পরিস্থিতিতে কিছু পরিবর্তন আনা। এটাই ছিল 2024 সালের ওয়াকআপ সংশোধনী বিলের মূল লক্ষ্য। এবং আসুন কিছু আপনাদের কথা বলে রাখি, ওয়াকআপ মানে কি। ওয়াকআপ বলতে ইসলামী আইনের অধীনে শুধুমাত্র ধর্মীয় বা দাতব্য উদ্দেশ্যে উৎসর্গিত করা সম্পত্তিকে বোঝায় ওয়াকআপ সম্পত্তি, এবং এই সম্পত্তি অন্য কোনো ব্যবহারে বা বিক্রয়ে কিন্তু নিষেধাজ্ঞা রয়েছে। অর্থাৎ আরো স্পষ্ট করে যদি বলি, যে ধরুন আপনার নামে কোনো একটা সম্পত্তি রয়েছে, আপনি যদি চান যে সেটা আল্লাহর নামে সমর্পণ করবেন, তাহলে আপনি ওয়াকআপ বোর্ডকে বলতে পারেন যে এই সম্পত্তিটির মালিক আমি এটা আল্লাহর নামে উৎসর্গ করছি, আপনারা এটাকে নিয়ে নিন, এবং সেই জমিটা কার্যত ওয়াকআপ বোর্ডের কাছে চলে যেত। এছাড়াও বিভিন্ন রকমের কন্ট্রোভার্সি রয়েছে, যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট তাদের প্রেস কনফারেন্সে উল্লেখ করেছেন, যে বিভিন্ন রকমের ধরুন বিতর্কিত জমি যার মালিকানা তেমন ভাবে স্পষ্ট নয়, যেটা দীর্ঘদিন ধরে পতিত জমি, কিংবা ধরুন দীর্ঘদিন ধরে একটা বিতর্কিত জমি রয়েছে, অথবা গভর্নমেন্টের কোনো ফ্যালো ল্যান্ড পড়ে আছে, অনেক অসাধু মানুষ সেগুলোকে একেবারে ওয়াকআপ বোর্ডের নিয়ন্ত্রণে নিয়ে চলে আসতেন রাতারাতি। এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে, এই যে জমি তো ধরুন কারুর পার্মানেন্ট হয় না। ধরুন আজকে যদি আমি একটা জমি কিনি, তাহলে আজকে এর ওনারশিপ আমার নামে রেজিস্ট্রেশন হলো, কিন্তু কালকে জমিটা বিক্রি করে দিলে যাকে বিক্রি করব তার নামে রেজিস্ট্রেশন হয়ে যাবে, সে নতুন মালিক হয়ে যাবে। কিন্তু ওয়াকআপ বোর্ডের নিয়ম হচ্ছে, আপনি যদি কোনো একটা জমি ওয়াকআপ বোর্ডকে দিয়ে দেন, বা ওয়াকআপ বোর্ড নিজে থেকেই কোনো একটা জমি যদি হস্তগত করে নেয়, তাই যেহেতু সেটা আল্লাহর নামে উৎসর্গীকৃত হয়ে গেল, ওই জমিকে না পারবেন আপনি ফার্দার কিনতে, বা না পারবেন অন্য কারুর কাছে ট্রান্সফার করতে। অর্থাৎ একেবারে সম্পূর্ণরূপে ওই জমিটা ওই বোর্ডের হয়ে গেল, এবং ওয়াকআপ বোর্ডের যারা রয়েছেন তারাই কিন্তু এর দেখভাল করবেন। এর আসল উদ্দেশ্যটা কিন্তু সৎ। যখন ওয়াকআপ বোর্ড একেবারেই প্রথম দিকে তৈরি হয়েছিল, সেটা সৎ উদ্দেশ্যে তৈরি হয়েছিল, যে ধরুন তাদের যে গোর স্থান তৈরি হয়, মুসলিম মানুষদের শেষকৃত্য যে গোর স্থানে বা কবরে হয়, সেটা তো ধরুন
তার জন্য তো একটা জায়গা দরকার, সেই জায়গা কোথায় পাওয়া যাবে? এই ওয়াকাফ বোর্ডরা তারা এগিয়ে এসে জায়গা দিতেন যেখানে বিভিন্ন মুসলিম সম্প্রদায়ের মানুষের পরলৌকিক ক্রিয়া সেখানে সম্পন্ন হতো, কিংবা ধরুন কোনো গরিব মানুষ বসবাসযোগ্য জমি পাচ্ছেন না, এই ওয়াকাফ বোর্ড কিন্তু তারা এসে তাদেরকে অস্থায়ীভাবে বসার সুযোগ দিতেন। অর্থাৎ মূল উদ্দেশ্য ছিল কিন্তু সৎ, কিন্তু আদতে আপনারা জানেন যে কোনো সৎ উদ্দেশ্যই বিভিন্ন অসাধু মানুষের চক্করে পড়ে সেগুলো অসৎ হতে থাকে, এবং এই সমস্ত সম্পত্তির বিভিন্ন দিক থেকে ব্যবহার করে অনেকে মুনাফা পেতে থাকেন, অনেকে আবার নিজের নামে বা অন্যর নামে ট্রান্সফার করার মতো অনৈতিক কাজও করতে থাকেন, এবং যা নিয়ে সরাসরি হস্তক্ষেপ করতে পারতো না আইন বা আদালত, যেহেতু ওয়াকাফ অ্যাক্ট বলে আলাদা একটা অ্যাক্ট রয়েছে, সেই কারণেই বিভিন্ন জটিলতার সৃষ্টি হয়েছিল। কেন্দ্রীয় সরকার মনে করেছিল এর পরিবর্তন হওয়াটা এই মুহূর্তে খুব জরুরি। প্রথম কথা বলে দিই যে ওয়াকাফ সম্পত্তি কি সমস্ত ইসলামী দেশের রয়েছে? এর উত্তর হলো না। যেমন ধরুন তুরস্ক, লিবিয়া, মিশর, সুদান, লেবানন, সিরিয়া, জর্ডন, তিউনিসিয়া এবং ইরাকের মতো ইসলামিক কান্ট্রিগুলোতেও ওয়াকাফ বোর্ড নেই। অর্থাৎ এটা যে সরাসরি ধর্মের সঙ্গে যে কোনো সম্পর্ক রয়েছে এমনটা হয়তো নয়। যদি থাকতো তাহলে এই সমস্ত বড় বড় মুসলিম অধ্যুষিত মুসলিম কান্ট্রিগুলো তাদেরও ওয়াকাফ বোর্ড থাকতে পারতো, কিন্তু এই সমস্ত দেশে ওয়াকাফ বোর্ড নেই। ভারতে যে ওয়াকাফ বোর্ড রয়েছে সেটা পৃথিবীর মধ্যে অন্যতম একটা বড়। এবং আপনাদের প্রথমেই বললাম যে ওয়াকাফ সম্পত্তি কিন্তু প্রত্যাহার যোগ্য নয়, অর্থাৎ একবার কোনো একটা জমি যদি ওয়াকাফ বোর্ডের কাছে চলে যায় সেটা কিন্তু আর কোনোভাবে ফিরিয়ে আনা যায় না তাদের আইন অনুযায়ী। এবার আসুন আপনাদের জানাই যে ভারতে ওয়াকাফ বোর্ডের নিয়ন্ত্রণে কত সম্পত্তি রয়েছে। বর্তমান ভারতে ওয়াকাফ বোর্ডের নিয়ন্ত্রণে 9.4 লক্ষ একর বিস্তৃত রয়েছে ওয়াকাফ বোর্ডের সম্পত্তি। আরো একবার শুনুন ভালো করে, 9.4 লক্ষ একর। ভেবে দেখবেন, আমি জানি না নেপাল ভুটানের থেকেও সম্ভবত বড় হতে পারে এই এলাকা। এত বিরাট সম্পত্তি রয়েছে ওয়াকাফ বোর্ডের হাতে, যার আনুমানিক মূল্য 1.2 লাখ করোড় রুপিস, 1.2 লক্ষ কোটি টাকা এর আনুমানিক মূল্য। অর্থাৎ বিরাট বিপুল সম্পত্তির কিন্তু মালিক এই ওয়াকাফ বোর্ড। এমনকি সব থেকে বিস্ময়কর ব্যাপার কি জানেন, যে এই পৃথিবী জুড়ে তো এত মুসলিম কান্ট্রি রয়েছে, কোনো মুসলিম কান্ট্রির এই ওয়াকাফ বোর্ডের সম্পত্তির পরিমাণ এতটা নয় যতটা ভারতের ওয়াকাফ বোর্ডের মোট সম্পত্তির পরিমাণ। বুঝতে পারছেন, পৃথিবীতে এত বড় বড় ইসলামিক কান্ট্রি রয়েছে, সেখানে ওয়াকাফ বোর্ডের সম্পত্তি ভারতের ওয়াকাফ বোর্ডের সম্পত্তিকে হারাতে পারে না। এবার আপনাদের আরো কিছু তথ্য দিই যে ওয়াকাফ বোর্ডের অধীনে 3,56,051টি এস্টেট রয়েছে, অর্থাৎ বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে, তার সংখ্যাটা হচ্ছে 3,56,051টি, এবং স্থাবর সম্পত্তি রয়েছে 8,72,324টি স্থাবর সম্পত্তি রয়েছে। এবার আসুন কত অস্থাবর সম্পত্তি রয়েছে। ওয়াকাফ বোর্ডের অধীনে 16,713টি অস্থাবর সম্পত্তি রয়েছে, এবং ওয়াকাফ বোর্ড সংক্রান্ত বিভিন্ন অভিযোগ একেবারেই বছরের পর বছর কেন্দ্রীয় মন্ত্রণালয়ে বারবার এসেছে, এবং সেগুলো যে শুধুই অমুসলিম মানুষদের কাছে এই অভিযোগ এসেছে এমনটা নয়, প্রচুর মুসলিম এবং অমুসলিম দুই সম্প্রদায়ের মানুষের কাছ থেকেই এই ওয়াকাফ সংক্রান্ত প্রচুর অভিযোগ জমা পড়েছে, যা বিশ্লেষণ করে দেখা গেছে 2023 থেকেই প্রায় 148টি অভিযোগ জমা পড়েছে, যার বেশিরভাগই হলো জোর করে দখল কিংবা অবৈধ বিক্রি করে দেওয়া কিংবা রেজিস্ট্রেশনে বিলম্ব। এই রকম আরো অনেক অভিযোগ জমা পড়তে থাকে কেন্দ্রীয় মন্ত্রণালয়ে, এবং টোটাল বিশ্লেষণ করে দেখা গেছে যে 566টি যে অভিযোগ জমা পড়েছে তার মধ্যে 194টি অভিযোগ হচ্ছে অবৈধভাবে ওয়াকাফ জমি দখল করা হয়েছে এবং হস্তান্তর করা হয়েছে। এইরকম অভিযোগের সংখ্যা 93টি। আপনাদের দু একটা অভিযোগ জানাচ্ছি যে মূলত কি ধরনের অভিযোগ জমা পড়েছিল সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে। এই ধরুন তামিলনাড়ুর একটা গ্রাম যার নাম থিরুচেনথুরাই, তামিলনাড়ুর একটি গ্রাম থিরুচেনথুরাই, সেখানে তামিলনাড়ুর একজন কৃষক ছিলেন যার নাম রাজগোপাল। তিনি একটা মহা সংকটে পড়েছিলেন। কি সেই সংকট? না, তার প্রচুর ঋণ ছিল। সেই ঋণ শোধ করার জন্য তিনি যখন সিদ্ধান্ত নিয়েছিলেন, তার যে জমি জমা ছিল সেগুলো তিনি বিক্রি করে দেবেন বলে সিদ্ধান্ত নিয়েছিলেন। হঠাৎ করে জমি বিক্রি করতে গিয়ে তিনি জানতে পারেন যে তার শুধু এই জমি নয়,
তাদের পুরো গ্রামটাই নাকি ওয়াকফ বোর্ডের সম্পত্তি বলে দাবি করা হয়েছে। অর্থাৎ তাদের পুরো গ্রামের সম্পত্তি কেউ আর বেচতেও পারবে না, কিছুই করতে পারবে না। ভাবতে পারেন একটা পুরো গ্রামের সম্পত্তিকে, যে গ্রামটির নাম থিরুচেন্থুরাই, তামিলনাড়ুর একটি গ্রামকে, পুরো গ্রামটাকেই একেবারে ওয়াকফ বোর্ডের সম্পত্তি হিসাবে ঘোষিত করা হয়েছিল। এবং হঠাৎ করেই কৃষকরা তারা ঋণ শোধ করতে গিয়ে জমি যখন বিক্রি করতে যান, তারা জানতে পারেন যে তাদের সম্পত্তির অধিকার নাকি কেড়ে নেওয়া হয়েছে। যে সম্পত্তি একসময় তাদের নামে ছিল সেটা নাকি এখন ওয়াকফ বোর্ডের হাতে চলে গিয়েছে। আর একবার ওয়াকফ বোর্ডের কাছে গিয়েছে মানে এটা আর তার কাছে ফিরে আসা কখনোই সম্ভব নয়। এই রকম একটা ঘটনার কথা উল্লেখ করা রয়েছে। এবং আরো একটা ঘটনার কথা উল্লেখ করব, সেটা হচ্ছে শিব শক্তি সোসাইটি সুরাটের একটা ঘটনা ঘটেছিল। সেখানে কি হয়েছিল, একটা সোসাইটি ছিল, কমপ্লেক্স ছিল, যেখানে ধরুন প্রচুর মানুষ ওই ফ্ল্যাটে বসবাস করতেন। কিন্তু সেই ফ্ল্যাটের মানুষরা জানতেনই না ওই সোসাইটির যিনি মালিক ছিলেন তিনি ওই সোসাইটির সামনের একটি অংশকে ওয়াকফ বোর্ডকে দিয়ে দিয়েছিল। তার ফলে কি হয়েছিল, যেহেতু সেটাকে ওয়াকফ বোর্ডকে দান করে দেওয়া হয়েছিল, ওই জায়গাটায় একটা অস্থায়ী মসজিদ তৈরি করা হয় এবং সেখানে সকলেই নামাজ পড়তে শুরু করেন। আস্তে আস্তে সম্ভাবনা তৈরি হয় ওই সোসাইটিটাই কার্যত উঠে যাবে, তার কারণ যে মালিক ছিলেন জমির তিনি নাকি হঠাৎ করে ওই সম্পত্তিটা ওয়াকফ সম্পত্তিকে দিয়ে দিয়েছেন। অর্থাৎ বুঝতে পারছেন যে আমার যদি ইচ্ছা হয়, আমার গ্রামের মধ্যে একটা ধরুন খেলার মাঠ রয়েছে, বা আমি একটা স্কুলকে জমি দান করেছিলাম, যে জমিটা কার্যত আমার নামেই এখনো রয়েছে, আমি যদি মনে করি ওটা ওয়াকফ বোর্ডকে দিয়ে দেব, তাহলে রাতারাতি সেটা ধর্মীয় স্থানে পরিণত হতে পারে। অর্থাৎ কোনো একটা ব্যক্তির ইচ্ছাতেই কিন্তু কোনো একটা এক্সিস্টিং জায়গা, সেটা একটা খেলার মাঠ, সেটা একটা পুকুর, সেটা একটা কোনো ফাঁকা জায়গা, কোনো একটা জায়গা রাতারাতি ওয়াকফ বোর্ডের কাছে গেলে তার আমূল পরিবর্তন হয়ে যেতে পারে, যেটা একটা মারাত্মক পরিবর্তন আনছে সমাজের মধ্যে। এই ধরনের বিভিন্ন এক্সপ্লেনেশন দেওয়া হয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের ওই প্রেস কনফারেন্সের একটা লিখিত বিবৃতিতে, সেখান থেকেই আপনাদের সামনে আমি বললাম। এবার আপনাদের সামনে খুব সংক্ষেপে বলার চেষ্টা করব যে কেন্দ্রীয় সরকার কি পরিবর্তন আনার চেষ্টা করছেন, খুব সংক্ষেপে সেটা আপনাদের সামনে বলবো। না, গত 8ই অগস্ট লোকসভায় ওয়াকফ সংশোধনী বিল পেশ করেছিলেন কেন্দ্রীয় সংখ্যালঘু মন্ত্রী কিরণ রিজিজু। বিলটি অসাংবিধানিক এবং মুসলিমদের ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপকারী বলে অভিযোগ তুলেছিলেন তৃণমূল কংগ্রেস, আম আদমি সহ বিরোধী কিছু দলগুলি। এবং তাদের দাবি ছিল এই বিল নাকি আসলে মুসলিমদের ধর্মীয় স্বাধীনতা কেড়ে নেওয়া হবে এবং তেমনি যুক্তরাষ্ট্রীয় কাঠামোতেও নাকি আঘাত করা হবে। তাহলে কি রয়েছে এই বিলে যার জন্য বিরোধীরা এমনটা মনে করছে? না, আগামী দিনে কোনো সম্পত্তি ওয়াকফ হিসাবে ঘোষণা করার অধিকার ওয়াকফ বোর্ডের হাতে থাকবে না, ওই ক্ষমতা তুলে দেওয়া হবে জেলা শাসকদের হাতে। অর্থাৎ বুঝতেই পারছেন, আমি যে জমি খুশি বলে দিতে পারি না এটা ওয়াকফ জমি, কোনো একটা পরিত্যক্ত জমি, একটা ওয়াকফ বোর্ডের সদস্যরা তারা গিয়ে বলে দিলেন এটা ওয়াকফ সম্পত্তি, ব্যাস তারপরের দিন থেকে ঘিরে ওটাকে ওয়াকফ সম্পত্তি বানিয়ে নেওয়া হলো, এমনটা আর চলবে না। নতুন সংশোধনী বিলে বলা হয়েছে যে এবার থেকে সেই সিদ্ধান্ত নেবেন যে কোনো একটা জমি ওয়াকফ সম্পত্তি হবে কি হবে না, সেটা সিদ্ধান্ত নেবেন জেলা শাসকদের বা ওই রকম যোগ্যতা সম্পন্ন কোনো সরকারি আধিকারিকরা, তারা সিদ্ধান্ত নেবেন। এবং পরবর্তী সিদ্ধান্ত হচ্ছে ওয়াকফ বোর্ডে মুসলিমদের পাশাপাশি 2জন অমুসলিম সদস্যকেও বাধ্যতামূলকভাবে রাখতে হবে। যেহেতু একটা ধর্ম নিরপেক্ষ বিষয়, তাই সেই ক্ষেত্রে মুসলিমদের পাশাপাশি মাত্র 2জন অমুসলিম সদস্যকেও এই বোর্ডের মধ্যে বাধ্যতামূলকভাবে রাখতে হবে বলে কেন্দ্রের বিলে বলা হয়েছিল। এবং 3 নম্বর পয়েন্টে বলা হয়েছে একমাত্র যারা মুসলিম, যারা শেষ 5 বছর ধরে ইসলাম ধর্ম পালন করে চলেছেন, তারাই ওয়াকফ বোর্ডকে সম্পত্তি দান করতে পারবেন। আর এই ধরনের বিল নিয়ে দেখুন আপত্তি থাকতে পারে, আলাপ আলোচনা হতেই পারে, সে নিয়ে বাকবিতণ্ডাও হতে পারে, কিন্তু তা বলে টেবিলের মধ্যে কাঁচের বোতল ভেঙে দিয়ে অন্যকে ছুঁড়ে মারা, এ যেন স্বাধীনতা সংগ্রামের লড়াই চলছে, এ যেন শত্রুদের নিকেশ করার মতো একটা ব্যবস্থা চলছে। এই হচ্ছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আজকে আপনাদের সামনে বোঝানোর চেষ্টা করলাম যতটা আমার পক্ষে সম্ভব হলো যে ওয়াকফ সংশোধনী বিলটা কি, ওয়াকফ বোর্ডের সম্পত্তি বলতেই বা কি বোঝেন, কতটা সম্পত্তি তাদের রয়েছে, এই সম্পূর্ণটা জানার পর আপনাদের মনে হচ্ছে যে এমন কোনো একটা মারাত্মক ভুল করে ফেলেছে কেন্দ্রীয় সরকার, যার জন্য তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় রেগে যাওয়াটাই স্বাভাবিক, তার বোতল ছুঁড়ে মারাটাই স্বাভাবিক বলে কি আপনার মনে হচ্ছে?
এটা তো যথেষ্ট একটা গুরুত্বপূর্ণ বিল। এটা নিয়ে আলোচনা তো অবশ্যই হওয়া উচিত। তা না হলে তো ভারতবর্ষের একদিন অর্ধেক সম্পত্তি এই ওয়াকফ বোর্ডের কাছেই চলে যাবে। আর একবার ওয়াকফ বোর্ডের কাছে চলে গেলে সেই সম্পত্তি আর কখনোই ফিরে আসবে না। এই রকম একটা গুরুত্বপূর্ণ জায়গায় যখন আলোচনাটা দরকার, তখন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ভূমিকাটা কি আপনাদের অবাক করলো না? আমার ক্ষুদ্র সামর্থ্য অনুযায়ী আপনাদের বোঝানোর চেষ্টা করলাম। আশা করি আমার এই প্রচেষ্টা আপনারা অন্তত রেসপন্স করে জানাবেন। ভালো লাগলেও রেসপন্স করবেন লাইক দিয়ে বা কমেন্ট জানিয়ে, আর খারাপ লাগলেও করতে পারেন আপনারা ডিসলাইক করে, কিন্তু একটা রেসপন্স করে। এই প্রচেষ্টাগুলিকে যদি আপনারা সমর্থন করেন তাহলে অন্তত কিছুটা এগিয়ে চলার জন্য মনের জোর পায়। তাই সেইটুকুই শুধুমাত্র আপনাদের কাছে রিকোয়েস্ট করে আজকের পর্বটা এখানেই শেষ করলাম।